জনি ও টনি লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। বিলাতি কুকুর, তাই ইংরেজি নাম জনি ও টনি। এক মার পেটের দুটি বোন। জনির গায়ের রং ঠিক চিতাবাঘের মতো, আর টনি ছিল ফিট সাদা। জনির কপাল ভালো, গলায় রূপোর মতো ঝকঝকে ঘুঙুর দেওয়া কালো চামড়ার বকলস। ভালো খায়, ভালো থাকে। জ্যাঠামশায়ের ঘরে তখন খুব বাড়বাড়ন্ত। শহরের কারবার বেশ ভালোই চলে। চাল ধানের বাজার তখন খুব গরম। শহর থেকে জনির জন্য টিন ভর্তি বিস্কুট আসে, আর ভালো ভালো সাবান। টনি তো টনি, আমরা নিজেরা কখনো সেরকম সাবান মাখিনি। স্নান করতে গিয়ে দিদি সেদিন পুকুরের ঘাট থেকে ফিরে এলো। না, চান করা আর হলো না দেখছি। কুকুরকে আবার সাবান মাখাই কোন কালে পুকুরের ঘাটে? জ্যাঠামশায়ের ছেলে তো নয়, যেন এক একটি। সামনে দিয়ে আমি পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার উপর নজর পড়তেই দিদি বলল, এই যে ইনি বা আমাদের কম কিসে? বেশ তো ছিল বাপু, দুটো বাচ্চাই ছিল ওদের ঘরে। তুই আবার মরতে কি জন্যে আনতে গেলি একটা বলতো? তুমি জানো না দিদি, কেমন ডাকে দেখেছো ঘেউ ঘেউ করে? চোর তাড়াই, দিদি বলে। হ্যাঁ, ধান চালের তো ছড়াছড়ি, তাই চোর আসছে রোজ চুরি করতে। এনেছিস, বেশ করেছিস। ওই কলাতলায় বেঁধে রাখ, ছাড়িস নে। ছাড়া পেয়েছে কি এক্ষুনি ঘরদোর সব ভাসিয়ে দেবে হেগে মুতে। টনির দিকে একবার আর চোখে তাকিয়ে দিদি চলে যায়, বলে, চোর তাড়ায়, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। একরত্তি কুকুর, একটা লাথির ভার সয় না, চোর তাড়াচ্ছে। চেঁচাই কি সাধে, চেঁচায় ভয়ে। টনি আমাদের কলাতলাতেই বাঁধা থাকে। দিদির চক্ষুশূল, খেতেও পায় তেমনি। ওর উচ্ছিষ্ট ভাত, কাঁটা, পাতে যা পড়ে থাকে নিতান্ত অগ্রাহ্য করে টনির মুখের কাছে দিদি তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। পেটের জ্বালায় টনি গপ গপ করে গেলে। সেদিন স্কুল থেকে ফিরে এসে দেখি টনি আমাদের 3 পায়ে হাঁটছে, পেছনের একটা পা তার খোঁড়া। ছোট বোন হেনা বলল, আর একটু হলেই টনি আজ মরেছিল দাদা। কেন? মাছের কাঁটা লেগেছিল গলায়। কাঁটা? হ্যাঁ, কেশে কেশে বমি করেছিল 2 বার। দিদি তখন করল কি? হেনা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে চুপি চুপি বলল, বলে খালি খালি কাশছে দেখ হতভাগী, খ্যাক খ্যাক করে। বলেই দম করে একটা লাথি। আর একটু হলেই। আরও কি যেন সে বলতে যাচ্ছিল, কিন্তু দিদিকে দেখেই মুখের কথা তার মুখেই আটকে রইল। দিদি বলল, চুন আর হলুদ গরম করে রেখেছি, বেঁধে দে ও হতচ্ছড়ির পায়ে। মাছের কাঁটা খেতে যাওয়া লো তোর সর্বনাশী পোড়ার মুখী। টনি কি বুঝলো কে জানে, জিভ বের করে হাঁপাতে হাঁপাতে দিদির মুখের পানে সে মিটমিট করে তাকিয়ে রইল। 6টি মাস পেরোতে না পেরোতেই টনি বেশ ডাগর হয়ে উঠল। খোঁড়া পা তার সেরে গেছে। এখন আর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় না। যখন তখন যেখানে সেখানে যায়, আবার ঠিকমতো ফিরে আসে। দরজার কাছে পড়ে পড়ে জিভ বার করে হাঁপায়। গরু ছাগল দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে। হাঁস মুরগি তো ত্রিসীমানায় আসবার উপায় নেই। হঠাৎ একটা কোলা ব্যাঙ বেরুলো মাটির ঘরের ফাটল থেকে। আর যায় কোথায়? টনি ছিল দরজায় বসে। ঝাঁপিয়ে উঠে তার সম্মুখে এসে দাঁড়ালো। প্রাণের ভয়ে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে পালাবার চেষ্টা করে। টনি ঘেউ ঘেউ করে এগিয়ে যায়। সুবিধা পেলেই ব্যাঙটা আবার মারে লাফ। টনি ভাবে বুঝি দিল কামড়ে, অমনি দুহাত পিছিয়ে আসে। এমনি ধারা ঝাঁপাঝাঁপির লড়াই চলল কিছুক্ষণ। ব্যাঙটা হারল শেষে। টনি তার ধারালো দাঁত দিয়ে কোলা ব্যাঙের পেটটা দিল ফুটিয়ে। মোটা চামড়ার ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে। হাঁ করে পথের মাঝে মরা ব্যাঙটা পড়ে রইল। টনির আনন্দ দেখে কে? লেজ তার ছেলেবেলা থেকেই ছিল না। গোড়ার দিকে ইঞ্চিখানিক যেটুকু ছিল তাই তখন টুকটুক করে নড়ছে। ঘুঙুরের শব্দ হতেই ফিরে দেখি বাঁটুল আসছে জনিকে নিয়ে। পুকুরের ঘাটে চলল বুঝি সাবান মাখাতে। ছো, ভারী তো একটা ব্যাঙ মেরেছে। জনি একটা পাখি মেরেছিল সেদিন। বললাম, টনিও পারে। হ্যাঁ পারে, জনির মতো কথা শোনে। জনি জনি তু। দূরে মরা ব্যাঙটা জনি তখন শুকে দেখছিল। বাটুল ডাকতেই ঘুঙুর বাজিয়ে ঝুমঝুম করে জনি তার কাছে ছুটে এসে দাঁড়ালো। কই টনি, তোদের শুনুক দেখি এমনি। জনির সুমুখের 2টো পা উপরে তুলে ধরে তাকে দাঁড় করিয়ে দিয়ে বাটুল বলল, দাঁড়িয়ে থাক, নড়িস নে। জনি মানুষের মতো পেছনের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। দেখেছিস? কই কামড়াক দেখি। কখনো কামড়াবে না। বাটুল তার মুখের ভেতর ডান হাতের মুঠোটা ঢুকিয়ে দিল। দূরে একটা পুকুরের পাড়ে তেঁতুল গাছের তলায়
আমাদের টনি তখন মাটি শুকে শুকে বেড়াচ্ছে। ডাকলাম, টনি টনি। টনি একবারও ফিরে তাকালো না। জনির 4টে বাচ্চা হয়েছিল, কিন্তু বড় হতে না হতেই সাদা বাচ্চাটা মরে গেল। বাকি যে 3টি থাকলো সে 3টি বড় হলো বটে, কিন্তু বাঁটুলদের ঘরে কেউ আর রইল না। লাল বাচ্চাটা দেখতে ভারী সুন্দর হয়েছিল, কিন্তু মোড়ল পাড়ার কুত্তিটার সঙ্গে তার কি যে সর্বনেশে দোস্তি হলো কে জানে। দিন নেই রাত নেই সেখানেই পড়ে থাকে। গায়ে একদিন ভিনদেশি ভেড়িওয়ালা আসে একদল, সঙ্গে তাদের কুকুর ছিল। কালো বাচ্চাটা সেই তাদের সঙ্গে কোথায় কোন দিকে যে চলে গেল তার আর পাত্তা পাওয়া গেল না। বাকি রইল খয়রাটা। মনসা পুজোর সময় দূরের একটা গাঁ থেকে একজন মুসলমান দোকানদার আসে চুড়ি বেচতে। সেই অবধি শুনেছি নাকি সে তারই ঘরে আছে। বাঁটুল 2 দিন তাকে আনতে গিয়েছিল, কিন্তু ডাকতে গেলেও আসে না, এমন নিমখারাম। জনি এখন ঢুনমুন করে বেড়ায়, পেটটা তার ঝুলে গেছে। সম্ভবত কার্তিক মাস, শীত তখন পড়ি করছে। প্রকাণ্ড একটা সাদা রঙের বাঘা কুকুর কোত্থেকে এলো কে জানে, আমাদের ঘরে এসে আড্ডা গেড়েছে। দিদি বলল, এর আবার কোত্থেকে আগমন হলো এই মহন্ত মহারাজের? কুকুরটাকে তাড়িয়ে দিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু তাড়ালে কি হবে? খানিক বাদেই দেখি খিড়কির ঘাটের দরজার নিচের নর্দমার ফুটোর ভেতর দিয়ে অতি কষ্টে গলিয়ে এসে বাঘা কুকুরটা আবার আমাদের ঘরে ঢুকেছে। কলাতলা ছায়ায় বসে বসে সে তখন তার আধাতখানেক জিভ বের করে হাঁসফাঁস করছিল। থাকে থাক, কিন্তু 2 ইঞ্চি লম্বা মোটা মোটা ধারালো দাঁত ঝগড়া করে টনিকে কামড়ায় যদি কোনো দিন, তাহলে সে আর বাঁচবে না। কিন্তু দিদি বলে, তোমায় পেট ভরে ভাত দিতে হলেই তো গিয়েছি আর কি। আধসের চালের ভাত, নইলে গোবদার ও পেট আর ভরতে হয় না। হয় শুকিয়ে মরো, নয় আধ পেটা খাও, নইলে বাড়ি যাও, বুঝলে? কিন্তু ভারী মজা দেখলাম, কুকুরটা শুকিয়ে মরে কিন্তু খায় না। সেদিন ভাত দিয়ে কত সাধ্য সাধনা করলাম, কিছুতেই খেলো না। টনির সঙ্গে ঝগড়াঝাটি করবে ভেবেছিলাম, কিন্তু তাও না। দুজনে ভারী ভাব। ও বাড়ির বউ সেদিন আমাদের বাড়ির দিকেই আসছিল। আমাকে দেখেই খানিক হেসে বলল, তোমাদের এক সন্ন্যাসী জামাই এসেছে নাকি আজ কদিন? দেখে আসি চলো। পৌষের দুরন্ত এক শীতের রাত্রে আমাদের টনির 3টি বাচ্চা হলো। তুলোর মতো নরম টুকটুকে বাচ্চা 3টে, কাচের চোখের মতো ছোট ছোট চোখ, তখনও ভালো করে ফোটেনি। কিন্তু এমনই দুর্দৈব, প্রসব হবার পরদিন থেকে টনির কি যে হলো কেউ বুঝতে পারল না। 3 দিনের দিন দেখা গেল আমাদের গোয়ালের পাশে এক গাদা খড়ের ওপর চিত হয়ে শুয়ে টনি মরে পড়ে আছে। পা 4টে খাড়া সোজা হয়ে গেছে। বাঁ পাশের চোয়াল বেয়ে সাদা খানিকটা ফেনার মতো রক্তও গড়িয়েছিল বোধহয়। খড় রক্তে ভিজে লাল হয়ে গেছে। 2টো বাচ্চা কুঁই কুঁই করে ঘুরে বেড়াচ্ছিল, আর একটা পড়েছিল মরা মায়ের মাই কামড়ে। এত জোরে কামড়ে ধরেছিল যে টেনে ছাড়াই কার সাধ্যি। হেনা বলেছিল, বেশ হলো দাদা, আমাদের 3টে আর একটা 4টে কুকুর হলো। পায়ে দড়ি বেঁধে টনিকে দূরের একটা মাঠের উপর ফেলে দিয়ে আসা হলো। খাওয়া দাওয়ার পর গিয়ে দেখি শিয়াল শকুনির হাট বসে গেছে সেখানে। টনিকে নিয়ে তারা টানাটানি ছেঁড়াছেঁড়ি শুরু করেছে। বিকেলে গিয়ে টনিকে আর দেখতে পাওয়া গেল না। দেখলাম শিরদাঁড়া আর পাঁজরার হাড় কখানা মাত্র পড়ে রয়েছে। বাড়ি ফিরে দেখি ও বাড়ির জনি এসেছে আমাদের বাড়ি। কোনোদিন আসে না, আজ কেন এলো বুঝতে পারলাম না। রাত্রে উঠে আলো নিয়ে টনির বাচ্চাগুলোর সন্ধান করতে গিয়ে দেখলাম গোয়ালের পাশে টনি যেখানে মরেছিল জনি সেইখানে শুয়ে আছে, আর বাচ্চা 3টে তার পেটের তলায় মুখ গুজে দুধ খাচ্ছে। জনি যখন তখন আমাদের ঘরে আসতে লাগলো, আসে আর সেই গোয়ালের পাশে পড়ে থাকে। টনির বাচ্চা 3টেকেই দুধ খেতে দেয়। কোনো দিন সারা রাত থাকে, সারা দিন থাকে। 5-7 দিনের পর একদিন সকালবেলা, সূর্য তখনও ওঠেনি। গত রাত্রে জনি আমাদের বাড়িতেই ছিল। বাঁটুল দরজায় এসে হাঁকছে। দরজা খুলতেই সে আর আমায় কিছু বলল না, একেবারে গোয়ালের পাশে গিয়ে হাজির। শিকলিটা তার হাতেই ছিল। জনির গলার বকলসে লাগিয়ে জনিকে সে টেনে নিয়ে চলল। জনি কিন্তু কিছুতেই যাবে না। পেছনের পায়ের নখ দিয়ে সে মাটি চেপে ধরে, আর বাঁটুল তাকে সামনের দিকে টানে। দুজনে মিলে সে কি টানাটানি। জনি ফিরে ফিরে আসতে চায়, আর বাঁটুল তাকে প্রাণপণে টেনে নিয়ে চলে। দিদি বলল, ছেড়ে দে না ভাই বাঁটুল, আহা বাচ্চা 3টে বাঁচুক। বাঁটুল চোখ পাকিয়ে বলে উঠল, না।
জনিকে সেদিন সে টেনেই নিয়ে গেল। সেদিন আর সে এলো না, আসতে দিল না হয়তো। তারপরের দিনও না। গায়ের দুধ খেয়ে আর কতক্ষণ বাঁচে। পরের দিন সকালে উঠে দেখি কলাতলায় বাচ্চাটি মরে পড়ে আছে। একটি গেল। বাটুলকে সেদিন ডেকে বললাম, জনিকে অন্তত একবার করে ছেড়ে দাও না ভাই, আমরা খেতে দেই ওকে। বাটুল বলল, আমাদের বাড়িতেও উপোস দেয় না, খেতে পায়। সেদিন সকালে দেখি একটি মাত্র বাচ্চা নড়বড় করে বেড়াচ্ছে। আর একটার খোঁজ করলাম। খিড়কির পাশে পুকুরের জলে সে ভাসছিল। অন্ধকার রাত্রে হয়তো সে তার মরা মার খোঁজে বেরিয়েছিল। রাত্রে আমরা তখন দরজা বন্ধ করে শুয়েছি। কে যেন দরজা ঠেলছে। দিদি হাঁকলো, কে? উঠে গিয়ে দরজা খুললাম। দেখি জনি সাঁ করে ঘরে ঢুকে পড়ল। বকলেসের সঙ্গে আটা, গলায় তার ছেঁড়া শেকল, মাটিতে লুটিয়ে ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। দিদি অবাক হয়ে চেয়ে রইল। দরজাটা বন্ধ করতে যাচ্ছি, গলার শেকলটা মাটির ওপর দিয়ে সরসর করে টানতে টানতে জনি আবার এসে হাজির। অবাক কাণ্ড। টনির শেষ বাচ্চাটির ঘাড়ে কামড়ে ধরে সে তাকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে। কেন মিছেমিছি আসতেও পারে না, তাই নিজের কাছেই নিয়ে চলল বোধহয়। ভালোই হলো। বাটুলদের বাড়িতে গিয়ে বাচ্চাটিকে প্রায়ই দেখে আসি। দিনে দিনে বেশ বড় হয়ে উঠছে, দেখতে হুবহু তার মায়ের মতো। জেঠাইমা বললেন, হক কথা বলতে গেলে বাচ্চাটি আমাদেরই। রাখতে পারিসনি তো কুকুরের শখ কেন বাপু? জনি টনি অমনি আসেনি, দাম লেগেছিল। তার ওপর রেলের মাসুল না হয় ছেড়েই দাও। গায়ে হঠাৎ সেদিন আগুন লাগলো কেমন করে কে জানে। বিষ্টু মিস্ত্রির খামারে লাগে প্রথম। দেখতে দেখতে পাশাপাশি আরও 3খানা ঘর। তারপর লাগলো সরকারি কালীঘরে, পাশেই বাটুলদের ঘর। লাগলো ওদের রান্নাঘরের চালে। দেখতে দেখতে গোয়াল গেল। জিনিসপত্র সামলাবার আর অবসর পেল না কেউ। মেজদি গরু বাছুরগুলো খুলে দিয়েছিল, কিন্তু আমাদের ঘর যদিও দূরে, তবু সামলাবার ব্যবস্থা হচ্ছে তখন। দিদি জ্যাঠামশায়ের বাড়ির দিকে ছুটেছিল। আগুন নিবলে পর খানিক বাদে ছুটতে ছুটতে খবর নিয়ে এলো। আর পুষবি, ভারী যে দিন কতক দহরম মহরম হয়েছিল কুকুর নিয়ে। ওই দেখগে যা, বাটুলকে দিলে কামড়ে, পা দিয়ে দরদর করে রক্ত গড়াচ্ছে। কে? জনি? তা না তো কে, দুধকলা দিয়ে সাপ পোষা বই তো নয়। কিন্তু সে কথা বিশ্বাসই বা করা যায় কেমন করে? জনি কামড়াবে বাটুলকে? না, তুমি জানো না দিদি, জনি নয়। তাহলে আমাদের টনির সেই বাচ্চাটা হবে। দিদি কিন্তু তাকে সচক্ষে কামড়াতে দেখে এসেছিল। বলল, আমি নিজে দেখে এলাম। এমনি কামড়ে দিল শুধু শুধু। দিদি কিন্তু সে কথা জানতো না, কামড়াতেই মাত্র দেখেছিল। দরজার কাছে পাড়ার মেয়েদের তখন জটলা চলছে। আগুনে কার কি ক্ষতি হলো তারই হিসেব নিকেশ। একজন বলল, না লো না, শোনো, আমি দেখে এলাম। আর একজন বলল, গরু মরা কুকুর মরা একই কথা, প্রায়শ্চিত্ত তো করতে হবে না। তা হবে না? চঞ্চলীর বেশ বুদ্ধি, যা হোক। গরু খুললি, বাছুর খুললি, ছাগল খুললি, আর ওই একরত্তি কুকুরটাকে খুলে দিতে পারলি না? মর। বাচ্চা কুকুরটাকে পুড়িয়ে মারলে গা ঘরের ভেতর। সে কি চেঁচানি বাছা, কায় 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 কায়। পাড়া শুদ্ধ কলরব তুলে দিয়েছিল। যে মেয়েটা প্রথম আরম্ভ করেছিল সেই শেষ করল। বাচ্চাটার কাছে যাবার জন্যে ওদের ওই বুড়ি কুত্তিটার সে কি ছটফটানি, হা হা করে। আগুনের ওপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তে যায়। এমনি করে করে সামনের দেওয়ালটার ওপর নিজের হাত দুটো দিয়ে আঁচড় কেটে কেটে মেয়েটা কোনো রকমে সবাইকে বুঝিয়ে দিল। ওই কুত্তিটাকে ধরতে গিয়েই তো। হ্যাঁ, বাটুল ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। মুখের কাছে হাত নেড়ে মেয়েটা বলল, বেঁধে রাখলে কখন লা? বাঁধতে যাচ্ছিল, আর খপ করে অমনি দিল কামড়ে। হেনা তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। দিদির মুখের পানে চেয়ে বলল, তুমি সেদিন দেখনি দিদি? বাটুল এই এতখানা হাতের মুঠোটা পুরে দিয়েছিল ওর মুখে, কিচ্ছু বলল না, কামড়ালে না, কিছু না। দিদি বলল, হ্যাঁ, ও জাতটাকে আবার বিশ্বাস করে কখনো? রাম। কে একটি মেয়ে বলল, না মা, আমাদের ঘরে ওই বালাইটি নেই কখনো। বটুর বাবা বলে, হোক ভৈরবের বাহন, কুকুর টুকুরগুলো আমাদের দু চোখের বিষ। হেনা বলে, আচ্ছা দাদা, বাচ্চাটি এই এত বড় হয়েছিল না, আমাদের ওই ঘটিটির মতন উঁচু? দিদি ভাবল, কথাটা বুঝি তাকেই জিজ্ঞেস করা হচ্ছে। বলল, কে জানে তা, ঘটির মতন না গাড়ুর মতো তোরাই জানিস। ধন্যবাদ।